টাইগারদের ঐতিহাসিক জয়ের দিনে এ যেন বিনা মেঘে বজ্রপাত। বাউন্সারের আঘাত নিয়ে এভার কেয়ার হাসপাতালে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ থাকবেন 24 ঘন্টা পর্যবেক্ষণে। হোম অফ ক্রিকেটে নাথান এলিসের বাউন্সার সরাসরি আঘাত হানে তার হেলমেটে। মাঠের মধ্যেই অসুস্থ হয়ে যান মিরাজ, পরে চিকিৎসা শেষে চালিয়ে যান খেলাও। তবে ম্যাচ শেষে আবার অস্বস্তি বোধ করায় অতিরিক্ত সতর্কতা হিসেবে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, করা হয় সিটি স্ক্যান। বিসিবি ফিজিও জানিয়েছেন 24 ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন মিরাজ। মিরাজের অধিনায়কত্বে টানা 4 ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে টানা 2 ম্যাচ হারানোর দিনে ব্যাট হাতে 22 বলে 22 রানে অপরাজিত ছিলেন টাইগার অধিনায়ক। তার ছক্কাতেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। মিরাজের অসুস্থতার জন্য দোয়া চেয়েছে তার পরিবার। আজকের দিনের খেলায় মেহেদী হাসান মিরাজের একটা কনকাশনের মতন হয়েছিল, তো আমরা ওখানে অ্যাসেস করার পরে ও খেলাটা কন্টিনিউ করে আসে। তো তথাপি আমরা খেলার পরবর্তীতে ওকে আবার এভার কেয়ার হসপিটালে পাঠিয়েছি যে অবজারভেশনের বাকি সাইনগুলি অ্যাসেস করার জন্য এবং স্ক্যানগুলি করার জন্য। তো ও এখন 24 আওয়ার্স অবজারভেশনে থাকবে। তার পরবর্তী আপডেট আমরা আফটার 24 আওয়ার্স দিতে পারবো। 2026-27 বাজেটের খবর। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ডোবার ঠিক আগ মুহূর্তে দেশের মানুষের মনোযোগ কাড়লেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী অর্থ বছরের জন্য মাঠে ছাড়লেন একটি বড় বাজেট, যার আকার 9,38,000 কোটি টাকা। নতুন সরকারের প্রথম বাজেট যেন অভিষেক ম্যাচ। সেই ম্যাচের ফরওয়ার্ড খেলোয়াড় অর্থমন্ত্রী কর্মসংস্থান বাড়াতে চেষ্টা করেছেন বিনিয়োগ বান্ধব বাজেট দেওয়ার, যেখানে অফসাইডের ঝুঁকি বাড়াবে রাজস্ব আয়ের বড় লক্ষ্যমাত্রা। তবে শুল্ক করে ব্যাপক ছাড় দিয়ে চেষ্টা করেছেন গ্যালারিতে থাকা জনগণকে স্বস্তি দিতে। সর্বোপরি অর্থমন্ত্রীর টার্গেট অর্থনৈতিক স্থিতিশীলতা। বাজেটের খেলা দেখুন হাসানুল শাওনের রিপোর্টে। বিএনপি সরকারের অন্যতম টার্গেট এখন অর্থনীতিতে টেকসই শৃঙ্খলা। সে লক্ষ্য অর্জনে ফরওয়ার্ডে খেলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গ্যালারিতে থাকা দর্শকের প্রত্যাশা অনেক। পে স্কেল বাস্তবায়নের দাবির সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্য কমানোর কী উদ্যোগ নিচ্ছেন অর্থমন্ত্রী, সেদিকে চোখ ছিল মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের। ব্যবসায়ীদের চাওয়াও অনেক। কেউ চেয়েছেন অফসাইডে থাকা কালো টাকা সাদা করার সুযোগ, কারো প্রত্যাশা কর ছাড় কিংবা বিশেষ বরাদ্দের মতো ফ্রি কিক। প্রত্যাশার এত সব চাপ মাথায় নিয়ে অভিষেক ম্যাচে বাজেট নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন গোলপোস্টের দিকে। কিন্তু এই যাত্রায় তাকে এগুতে হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল ব্যাংক খাত, দুর্নীতি, অনিয়ম, অর্থপাচার আর ভর্তুকির চাপ সামলে। 9,38,000 কোটি টাকার বাজেট নিয়ে গোলমুখে এগিয়ে যেতে চায় সরকার। সে যাত্রায় অর্থমন্ত্রীকে টেনে ধরছে বড় ঘাটতি। সে ঘাটতি পূরণে ব্যাংক খাত থেকে বড় অঙ্কের ঋণের লক্ষ্যমাত্রা দেখে মন খারাপ দর্শক সারিতে থাকা বেসরকারি খাতের উদ্যোক্তাদের। আবার লক্ষ্য অর্জনের পথে অর্থমন্ত্রীর সামনে ডাবল লেয়ার ডিফেন্স, রাজস্ব আদায়ে ঘাটতি, বিনিয়োগে মন্দাভাব আর ঋণের বোঝা। এমন বাস্তবতায়ও বড় টার্গেট দেয়া হয়েছে এনবিআরের সামনে। সে লক্ষ্য পূরণে অনেক ক্ষেত্রে চাপাতে হয়েছে করের বোঝা। আছে আন্তর্জাতিক মহলের চাপও, তাই ফাউল এড়াতে অর্থমন্ত্রী চেষ্টা করেছেন সংস্কার এগিয়ে নিতে, যাতে রেফারি হলুদ কার্ড দেখাতে না পারে। অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে অর্থমন্ত্রী গোল করতে পারবেন কিনা সেদিকে তাকিয়ে সবাই। তবে লক্ষ্যে পৌঁছাতে পুরো অর্থবছরই তাকে এগুতে হবে নিখুঁতভাবে। হাসানুল শাওন, স্টার নিউজ, ঢাকা। বাজেটের আকার, ঘাটতি, রাজস্ব কিংবা ঋণ, এসব পরিসংখ্যানে আগ্রহ নেই সাধারণ মানুষের। তাদের চোখ পণ্য বা সেবার দাম কতটুকু বাড়ছে না কমছে সেই দিকে। এবারের বাজেটে তাই জীবনযাত্রার ব্যয় কমানোর চেষ্টা করেছেন অর্থমন্ত্রী। কমেছে অন্তত 60টি নিত্যপণ্যের দাম। এছাড়াও কমছে চিকিৎসা ব্যয়, দেশে তৈরি কনজিউমার ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি পণ্যের দাম। তবে বাড়ছে সিগারেট, দেশীয় অ্যালকোহল আর কাজু বাদামের দাম।
বাজেট মানেই যেন খরচ বাড়ার আতঙ্ক। এবারে অবশ্য গ্রীষ্মের গরমে নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি দেওয়ার উদ্যোগ নিয়েছেন নতুন অর্থমন্ত্রী। প্রথমবারের মতো বাজেট ঘোষণা করেই তিনি চাল, ডাল, তেল সহ অন্তত 60টি নিত্যপণ্যের উৎসে কর কমালেন। এতে কমে আসবে মানিব্যাগের ওপর চাপ। বাড়িতে গৃহিণীদের স্বস্তি দিতে কমছে ওভেনের দামও। আরও রয়েছে সুখবর, কমছে আমদানি করা মশলার দামও। অবশ্য অতিরিক্ত খাবারের ফলে রোগব্যাধি হলে এবারে কমবে চিকিৎসার ব্যয়, কারণ ওষুধ শিল্পের কাঁচামাল আমদানিতে বিভিন্ন পর্যায়ে শুল্ক হ্রাস থেকে প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। কাপড় ধোয়ার কষ্ট কমাতে কমছে দেশে তৈরি ওয়াশিং মেশিনের দামও। এছাড়াও কমছে দেশে উৎপাদিত লিপস্টিক, লোশন আর ফেস ওয়াশের দামও। এদিকে জীবন রক্ষাকারী ক্যান্সারের ওষুধের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেয়ায় কমছে এই ওষুধের দাম। এছাড়া 20,000 টাকা পর্যন্ত কমছে হার্টের রিংয়ের দামও। কমছে বিভিন্ন ধরনের লেন্সের দাম। এদিকে কিডনি রোগীদের জন্য আছে সুখবর, প্রতি ডায়ালাইসিস বাবদ খরচ প্রায় 800 টাকা কমবে। একটু উচ্চ আয়ের মানুষের দিকে অবশ্য কিছুটা ভিন্ন নজর অর্থমন্ত্রীর। তাদের ব্যবহার্য পণ্যগুলোর দাম বাড়বে বাজেটে, তাই তো বাড়ছে সিগারেটের দাম। বিদেশি কিংবা স্থানীয়ভাবে উৎপাদিত মদ কিনতেও গুনতে হবে বাড়তি অর্থ। সেখানে যদি থাকে বিদেশ থেকে আনা কাজু বাদাম, সেটিও কিনতে হবে উচ্চ মূল্যে। লিটারে 500 টাকা করে বাড়ছে দেশি অ্যালকোহলের দাম। আয়েশ করে সিগারেট হাতে নিয়ে কফি খাবেন, সেই আমদানি করা কফির দামও বাড়ছে। তবে কমছে দেশে প্রক্রিয়াজাত করা হয়েছে এমন কফির দাম। এদিকে কার্বন নিঃসরণ কমাতে পরিবেশ বান্ধব যানবাহন দেশে তৈরি করে কর্মসংস্থান বাড়াতে প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব করা হয়েছে। এতে কমবে স্থানীয় বাজারে তৈরি বৈদ্যুতিক গাড়ি, ই-বাইকের দাম। তবে জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির দাম বাড়ছে। কমছে সৌরবিদ্যুৎ উৎপাদন খরচও। এত কিছুর দাম কমে গেলে যদি আপনার হাতে কিছু টাকা জমে যায়, তাহলে অন্তত 4 লাখ টাকা পর্যন্ত কোনো শুল্ক ছাড়াই ব্যাংকে রাখতে পারবেন। এই টাকা দিয়ে চাইলে শুরু করতে পারবেন নতুন স্টার্টআপ, কারণ নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে ভ্যাট সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। তথ্য প্রযুক্তি খাত সম্প্রসারিত করতে বাজেটে ল্যাপটপ, কম্পিউটার, মনিটর আমদানিতে শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করায় কমছে এই প্রযুক্তি পণ্যগুলোর দাম। কমছে স্থানীয়ভাবে তৈরি কম্পিউটার, ল্যাপটপের দামও। গানের আনন্দ বাড়িয়ে দিতে এবারের বাজেটে পিয়ানো, গিটার, ভায়োলিন আমদানিতে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। কমছে মোবাইল ফোনের সিমের দাম এবং দেশে তৈরি হ্যান্ডসেটের দাম। নগর জীবনকে গতিশীল ও যানজট মুক্ত রাখতে জনপ্রিয় মেট্রো রেলে ভ্রমণের খরচ বাড়াচ্ছে না সরকার। 2028 সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতি থাকছে এই সেবায়। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। জীবনযাপন ব্যয় কমাতে বড় ধরনের কর ছাড় দিলেও রাজস্ব আয়ের লক্ষ্য পূরণে অর্থমন্ত্রী তার প্রথম বাজেটেই কালো টাকা সাদা করার সুযোগ রাখছেন। অতিরিক্ত কর দিয়ে আবাসন খাতে বিনা প্রশ্নে সেই সুযোগ কাজে লাগানো যাবে। এদিকে করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়ানোর পাশাপাশি খুচরা পর্যায়ে পণ্য সরবরাহে প্রতি 1000 টাকায় 2 টাকা কর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এছাড়া মোটরসাইকেল কেনা এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে টিন সার্টিফিকেট। 2026-27 অর্থ বছরে এনবিআরকে রাজস্ব আহরণ করতে হবে 6,04,000 কোটি টাকা। প্রত্যক্ষ কিংবা পরোক্ষ করের মধ্য দিয়ে বিশাল এই অর্থের আহরণের যোগান দিতে হবে আমার আপনার মতো প্রত্যেক রাষ্ট্রীয় নাগরিক কিংবা ব্যবসার আয় ব্যয় থেকেই। জনসন্তোষ কিংবা অসন্তোষের কথা মাথায় রেখেই তাই এনবিআরকে সাজাতে হয়েছে 5 বছরের জন্য একটি রাজস্ব ব্যবস্থা, যার নাম দিয়েছে প্রগতিশীল কর ব্যবস্থা। নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে অবশেষে কালো টাকা সাদা করার সুযোগ রেখেছে এনবিআর। অর্থবিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি জমি বা বাড়ি কেনার সময় পূর্বের অপ্রদর্শিত অর্থে মূল্য পরিশোধ করলে দলিল মূল্যের চাইতে পরিশোধিত বাড়তি মূল্যের ওপর প্রদেয় করের 20% অতিরিক্ত কর দিলে তাকে কোনো প্রশ্ন করা হবে না। যদিও ওই অর্থের ওপর অন্য কোনো তদন্ত সংস্থা হস্তক্ষেপ করতে পারবে কিনা এ বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে অর্থবিলে। এদিকে করমুক্ত আয়ের সীমা রাখা হয়েছে 3,75,000 টাকা। তবে 2028-29 অর্থ বছরে গিয়ে হবে 4 লাখ ও 30-31 অর্থ বছরে হবে 4.5 লাখ টাকা। এ কাঠামোতে ধনীদের আয়ে বাড়তি নজর দিয়েছে এনবিআর। 2028-29 থেকে 30-31 করবর্ষ পর্যন্ত 3 কোটি টাকার বেশি আয় করলে দিতে হবে 35% কর। তবে পরিবর্তন হয়নি কর্পোরেট কর হারে। যদিও বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আয়ে 15% থেকে কর হার কমিয়ে 10%-এর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে উৎসে করে ছাড় দেওয়া হয়েছে স্বাস্থ্য, খাদ্য, নবায়নযোগ্য জ্বালানি, আইটি, ফ্রিল্যান্সিং,
নিত্যপণ্য সরবরাহ, স্বর্ণালংকার, প্রযুক্তি খাত, পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা, স্থানীয়ভাবে উৎপাদিত এসি, ফ্রিজ, মোবাইল সহ নানা ইলেকট্রনিক পণ্য, রিসাইক্লিং খাত, বিদেশি বিনিয়োগ সহ নানা খাতে উৎসে করকে বিবেচনায় আনা হয়েছে অগ্রিম কর হিসেবে। ও মানসম্মত ফিড উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। তবে খুচরা বিক্রেতাদের কাছ থেকে পণ্য সরবরাহের ওপর 1002% অগ্রিম করের প্রস্তাব করা হয়েছে। এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খুলতে ও 150 সিসির ওপর মোটরসাইকেল কিনতেও টিআইএন বাধ্যতামূলক হচ্ছে। প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। বাজেটে সরকার রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটি অবাস্তব। কর ও বিদেশি সহায়তা নির্ভর বাজেট ঘোষণা করেছে বর্তমান সরকার, যা বাস্তবায়ন করা কঠিন। বৃহস্পতিবার বাজেট অধিবেশন শেষে সংসদ ভবন প্রাঙ্গণে বাজেটের প্রতিক্রিয়ায় সংসদের বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই মন্তব্য করেছেন। বাজেট তো আজকেই পেশ হয়েছে, জনগণের আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করবে এটা তো তখনই বোঝা যাবে এই আজকে পেশ করা বাজেট কিভাবে বাস্তবে আসছে এবং জনগণ কিভাবে সুবিধা পাচ্ছে। এই বাজেট যেটা দেওয়া হয়েছে এখানে দুর্নীতি না হওয়ার বিষয়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং কারাপশান রোধ করাটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। কিন্তু সরকার এমন কোনো নীতিমালা বা গাইডলাইন দিতে পারে নাই যাতে করে এখানে কোনো কারাপশান হবে না, এবং কারাপশান করতে গেলে তারা কী ধরনের মেজার নেবে সে বিষয়ে কোনো বক্তব্য এখানে ওইভাবে আসে নাই, সেটা আমরা দেখছি। এদিকে প্রস্তাবিত বাজেটকে উৎপাদন, বিনিয়োগ এবং ব্যবসা বান্ধব একটি ক্রিয়েটিভ বাজেট হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সব শ্রেণীর মানুষের কল্যাণের কথা চিন্তা করেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেটটাতে প্রতিফলিত হয়েছে যে সরকার কতটা আন্তরিক দেশের অর্থনীতিকে তারা পুনর্বাসন করতে চায় এবং একই সঙ্গে একটা গতি ফিরিয়ে আনতে চায়। এর সবচেয়ে বড় দিক হচ্ছে, যেটা আমার কাছে মনে হয়েছে, যে সম্পূর্ণ একটা ক্রিয়েটিভ বাজেট বলবো আমি এটাকে। সবচেয়ে বড় আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে যে একটা দেশীয় উৎপাদনের ক্ষেত্রে যারা বিভিন্ন খাতে উৎপাদন করতে যাবেন, বিনিয়োগ করতে যাবেন, তাদেরকে যে প্রণোদনা দেওয়া হয়েছে এটা আগে কখনো দেওয়া হয়নি, এবং সমস্ত কর রেয়াত দেওয়া হয়েছে এবং অন্য সব রকমের সুবিধা প্রদান করা হয়েছে। এবং যেগুলো আমাদের দেশে উৎপাদন হয় সেগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য বিদেশ থেকে আমদানি করার ব্যাপারে কিন্তু সেখানে কর আরোপ করা হয়েছে, অর্থাৎ প্রোটেকশন পুরোপুরিভাবে দেওয়া হয়েছে। ঘাটতি বাজেটে বাড়বে ব্যাংক ঋণ। এতে দেশের ব্যাংকিং খাত আরও বেশি দুর্বল হয়ে পড়বে। বেসরকারি খাত ঋণ বঞ্চিত হয়ে সংকুচিত হতে পারে চাকরির বাজার। বাজেট প্রতিক্রিয়ায় এমনটাই মন্তব্য করেছেন এনসিপি নেতারা। তারা বলেন, এই উচ্চাভিলাষী বাজেট বাস্তবসম্মত নয়। বিএনপি সরকারের প্রথম বাজেট। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এই বাজেটকে কিভাবে দেখছে? সামাজিক নিরাপত্তা ও পে স্কেলে বরাদ্দ দেওয়া হয়েছে বেশি, তাই রাজস্ব আহরণের চ্যালেঞ্জও বড়। ঘাটতি পূরণে বাড়বে ঋণের পরিমাণ, এমনটাই মনে করেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সার্বিক ব্যয়, জনগণের সার্বিক ব্যয় একটা খাতে কমলেও সার্বিক ব্যয় বৃদ্ধি পাবে এবং মূল্যস্ফীতির সম্ভাবনার কথা যেটা আমি বললাম সেটা থাকবে। সবচেয়ে যেটা মানে জনগণের জন্য ভোগান্তির কারণ হবে সেটা হচ্ছে জ্বালানি এবং বিদ্যুৎ খাত। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের মতে এই বাজেট উচ্চাভিলাষী, বাস্তবসম্মত নয়। অর্থ সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, ট্যাক্স, ভ্যাট ট্যাক্স সহ আরও বিভিন্ন আয়কর থেকে শুরু করে, সেই লক্ষ্যমাত্রাটাও অনেকটাই অবাস্তব এবং উচ্চাভিলাষী। যেটা মানে ওনারা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন এটা এর আগে কখনো বাংলাদেশে এত রাজস্ব সংগ্রহ করা সম্ভব হয় নাই কখনো। ফলে এই লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করতে না পারলে শেষ পর্যন্ত এই বাজেট কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে। প্রতিক্রিয়ায় দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলছেন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ায় কিছুটা উপকার পাবে মানুষ, কিন্তু ঋণের বোঝা ব্যাংক ও বেসরকারি খাতকে দুর্বল করবে। আরও যদি ঋণ নেয় ব্যাংক, এই যে দুর্বল ব্যাংকিং খাত, তাহলে আপনার বেসরকারি খাতে যে চাপটা পড়বে, বেসরকারি খাতের থেকে তারা বিনিয়োগ পাবে না, তারা লোন পাবে না এবং কর্মসংস্থান সংকুচিত হবে। ব্যাংকিং খাত এবং অর্থনৈতিক খাতের সংস্কার নিয়ে কোনো ধরনের আলাপ নেই। ঋণ খেলাপিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিবে, লুটেরা গোষ্ঠীদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিবে, পাচারকৃত অর্থ সরকার কোন প্রক্রিয়ায় ফেরত আনবে, এইটা ছিল সরকার কিভাবে আয় বৃদ্ধি করতে পারে বা দেশের
অর্থ কিভাবে বাড়ানো যেতে পারে সেটা নিয়ে কিন্তু অর্থমন্ত্রীর পুরো বক্তব্যে আমরা কিছু পাইনি। জনগণের প্রত্যাশা অনুযায়ী এই বাজেট মৌলিক পরিবর্তন ঘটাতে ব্যর্থ হবে বলেও মত তার। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা। বাজেটের মাধ্যমে সরকার জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে বলে মন্তব্য করেন সিপিডি। রাজস্ব আদায়ে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তা বাস্তবায়ন হলে এনবিআর সফল হবে বলে মনে করে তারা। বেসরকারি খাতে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ তৈরি হতে পারে। সেজন্য সরকারের উচিত হবে অভ্যন্তরীণ উৎসের বাইরে বহিস্থ উৎস থেকে কিভাবে বেসরকারি খাতের জন্য ফান্ড ফ্লো নিয়ে আসা যায় এবং তাদের জন্য ঋণের ব্যবস্থা করা যায় সেটি দেখা। সাধুবাদ জানাতে চাই সরকার এবার রাজস্ব আদায়ের জন্য বেশ কিছু নতুন নতুন উদ্যোগ নিচ্ছেন, কর জাল বিস্তৃত করবার উদ্যোগগুলো নিয়েছেন। এটা করতে পারলে আমার ধারণা এনবিআর একটা বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে। অর্থনৈতিক স্থিতায়নের জন্য 1 বছরের সময়ের কথা বলা হচ্ছে, আরও 3 বছরের পুনরুদ্ধারের সময়ের কথা বলা হচ্ছে এবং আরও 1 বছর এটাকে বিনির্মাণের কথা বলা হচ্ছে। তো যে সমস্ত পদক্ষেপের কথা এখন পর্যন্ত এসেছে তাতে দেখা যাচ্ছে যে সরকার অর্থনীতিতে চাঞ্চল্য আনার জন্য বিনিয়ন্ত্রণ এবং একই সাথে উদারীকরণের উপর বড় জোর দিয়েছে। প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী, তবে এটি ব্যবসা এবং বিনিয়োগ সহায়ক বলে মনে করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সন্ধ্যায় রাজধানীতে নিজেদের কার্যালয়ে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই কথা জানিয়েছে সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ। বাজেটে রাজস্ব আদায়ের যে আকাশচুম্বী টার্গেট দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং হবে। 2026-27 বাজেটকে ব্যবসা ও বিনিয়োগ সহায়ক বাজেট হিসেবে বিবেচনা করতে হবে। তবে ব্যয় বাজেট বৃদ্ধির কারণে বেসরকারি খাতের ঋণ প্রবাহ অনেকটা প্রভাবিত হতে পারে। তাই বাস্তবায়ন সক্ষমতার উপর নির্ভর করবে আসল সফলতা। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক মানুষের সুরক্ষা এবং অর্থনৈতিক ক্ষমতায়নে জোর দেওয়া হয়েছে। বিএনপি সরকারের ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী নেওয়া কর্মসূচি ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডেই খরচ হবে প্রায় 16,000 কোটি টাকা। বিস্তারিত মুন্নাফ রশিদের প্রতিবেদনে। দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা করতে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার, যার পরিমাণ ধরা হচ্ছে 1,44,000 কোটি টাকা। বিদায় নিতে যাওয়া অর্থ বছরের তুলনায় যা প্রায় 18,000 কোটি টাকা বেশি। এই বাড়তি বরাদ্দের বড় অংশ যাবে সরকারের নির্বাচনী অন্যতম প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ডে। 14,500 কোটি টাকা ব্যয়ে 41 লাখ নারীকে এ কার্ড দেয়া হবে। নতুন অর্থ বছরে কৃষক কার্ড কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে 1,062 কোটি 50 লাখ টাকা। 100 উপজেলায় 42,50,000 কৃষক এ কার্ড পাবেন। এর মাধ্যমে বছরে 2,500 টাকা নগদ সহায়তার পাশাপাশি আরও 10 ধরনের সুবিধা দেওয়া হবে। বাজেটে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য মাসিক অনুদান এবং আবাসন সহায়তাও অব্যাহত থাকবে। এছাড়া বয়স্ক বিধবা, প্রতিবন্ধী মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতা ও ভাতার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রবীণদের জন্য ট্রেন ভ্রমণ বিনামূল্যে করা হচ্ছে। এটা নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্রের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আগামী অর্থ বছরে 41 লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা এবং এর বিপরীতে 14,500 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। এর মাধ্যমে পরিবারের প্রধান নারী ব্যক্তি মাসে 2,500 টাকা করে ভাতা পাবেন। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা আনতে সিঙ্গেল রেজিস্ট্রি সিস্টেম ও ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি চালুর কথা জানিয়েছে সরকার। আর সর্বজনীন পেনশনে যুক্ত বেসরকারি কর্মীরা অবসরের সময় মোট সঞ্চয়ের 30% অর্থ এককালীন গ্র্যাচুইটি হিসেবে তুলতে পারবেন। বাজেটে নিম্ন আয়ের মানুষ, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী সহ সামাজিক সুরক্ষার আওতায় থাকা জনগোষ্ঠীকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন, মৌলিক চাহিদা পূরণ এবং অর্থনৈতিক অনিশ্চয়তা দূর করার লক্ষ্যে এ খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। তবে সাধারণ মানুষের প্রত্যাশা এসব সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছেই পৌঁছায়। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।
কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিনিয়োগ বাড়ানোর জন্য বাজেটে নানামুখী কর ছাড়ের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রপ্তানিমুখী সকল খাতকে বন্ড সুবিধা দেওয়া তার মধ্যে অন্যতম। এছাড়া বৈদ্যুতিক গাড়ি, শিল্প এবং সোলার বিদ্যুৎ খাতকে বড় কর ছাড় দেওয়ার পাশাপাশি স্থানীয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদকদেরও বড় সুবিধা দিচ্ছেন। বিনিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম বাস্তবায়নে তদারকির জন্য একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের কথাও জানান অর্থমন্ত্রী। বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান তৈরি ও বাংলাদেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রস্তাবিত বাজেটে বেশ কিছু দিক উঠে আসে। শতভাগ রপ্তানিমুখী সবগুলো খাতের জন্যই এখন থেকে বন্ড সুবিধার প্রস্তাব করা হয়েছে। এতে তৈরি পোশাক ছাড়াও শুল্কমুক্ত আমদানি করে অন্যান্য খাতের সম্প্রসারণ হবে। কার্বন নিঃসরণ কমিয়ে আনতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর উদ্দেশ্যে এ খাতে দেওয়া হয়েছে ব্যাপক কর ছাড়। এছাড়াও বিকল্প জ্বালানি হিসেবে সৌর বিদ্যুৎকে উৎসাহী করতে এ খাতে বড় কর ছাড় প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। অর্থনীতিকে গতিশীল করতে বন্দরে গতি আনতে বিদেশি বিনিয়োগে উৎসাহী করা হবে। এজন্য অবডক ও আইসিডিতে বিদেশি কোম্পানিগুলো বিনিয়োগ করলে মালিকানা 49% বেশি থাকতে পারবে। নতুন বাজেট অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ এবং উৎপাদনশীল খাতের সম্প্রসারণের মাধ্যমে অর্থনীতিকে আরো গতিশীল, শক্তিশালী করা হবে। আমাদের লক্ষ্য এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা যেখানে বেসরকারি খাত হবে প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি এবং তরুণ ও নারীদের জন্য সৃষ্টি হবে নতুন সম্ভাবনার ক্ষেত্র। এদিকে বিনিয়োগ তহবিল সংকট মেটাতে পুঁজিবাজারকে গুরুত্ব দিচ্ছেন অর্থমন্ত্রী। সহজ করা হবে নতুন প্রতিষ্ঠানের তালিকাভুক্তির প্রক্রিয়া, কমানো হবে নিয়ন্ত্রণগত জটিলতা, সহজ হবে ডিজিটাল ব্যবস্থা। এছাড়া পেনশন তহবিল, বীমা কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের অংশগ্রহণ উৎসাহিত করা হবে। গুরুত্ব পাবে কর্পোরেট বন্ড বাজারও। আগামী দিনগুলোতে করের আওতা বৃদ্ধির মাধ্যমে, কাঙ্ক্ষিত পরিমাণ কর আদায় করার মাধ্যমে ধীরে ধীরে কমিয়ে আনতে সচেষ্ট থাকব। আমরা চাইব করের হার কমিয়ে আনতে গ্র্যাজুয়ালি। একটু যদি দেশের অর্থনীতি উন্নয়নের দিকে যায় তখন ক্রমান্বয়ে কর হার কমানো হবে ইনশাআল্লাহ। বিনিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম বাস্তবায়ন তদারকির জন্য একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের কথা জানান অর্থমন্ত্রী। 1.5 দশকের বেশি সময় ধরে। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকির চাপ ক্রমেই বাড়ছে। এই খাতে নতুন অর্থ বছরের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 17,345 কোটি টাকা। তবে বিপুল অঙ্কের ভর্তুকির তথ্য বাজেট নথিতে দেওয়া হয়নি। জ্বালানি সহ মোট ভর্তুকির পরিমাণ পাওয়া গেছে প্রায় 90,000 কোটি টাকা। বারবার দাম বাড়ানোর পরেও অতীতের অপরিকল্পিত নীতি, ক্যাপাসিটি চার্জ এবং ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে তৈরি হচ্ছে বিপুল ভর্তুকির চাপ। তবে প্রস্তাবিত বাজেটে নেই এ খাতের ভর্তুকির তথ্য। বিদ্যুৎ, জ্বালানি সহ মোট ভর্তুকির পরিমাণ দেয়া আছে 89,538 কোটি টাকা। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 28,000 মেগাওয়াট হলেও নিরবিচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ এখনও চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। তবে অদক্ষ বিদ্যুৎ কেন্দ্র পর্যায়ক্রমে আধুনিকায়ন, ক্যাপাসিটি চার্জ পুনর্মূল্যায়ন এবং স্মার্ট গ্রিড ব্যবহার উন্নয়ন করা হবে বলে জানান অর্থমন্ত্রী। বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধপূর্বক এই খাতে স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত করুন। বিদ্যুৎ খাতের দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ সহ বিদ্যুৎ খাতে নিবিড় মনিটরিং করা হবে। অদক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বন্ধ করা, প্রয়োজনীয় ক্ষেত্রে আধুনিকায়ন এবং লিস্ট কস্ট জেনারেশন পরিকল্পনা বাস্তবায়ন। 2030 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের 20% নবায়নযোগ্য জ্বালানি থেকে নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য সোলার বিদ্যুৎ খাতে দেয়া হয়েছে বড় কর সুবিধা। সব মিলিয়ে টেকসই ও স্থিতিশীল জ্বালানি কাঠামো গড়ে তুলতে নতুন অর্থবছরের জন্য 17,345 কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে যা রয়েছে 16,952 কোটি টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে প্রথম ইউনিট হতে জানুয়ারি 2027 নাগাদ 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। আমরা বিশ্বাস করি উল্লেখিত উদ্যোগ সমূহের সফল বাস্তবায়নের মাধ্যমে আমরা দেশে তুলনামূলক সাশ্রয়ী, নিরবিচ্ছিন্ন, পরিবেশ বান্ধব,
বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সক্ষম হব। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার, এলএনজি আমদানির উৎস বহুমুখীকরণ এবং অবকাঠামো উন্নয়নের বিভিন্ন প্রকল্পও হাতে নেওয়া হয়েছে। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। কর্মসংস্থান বাড়াতে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশেও। আইটি খাতেও তরুণদের চাকরির সুযোগ দিতে চায় সরকার। ২৬ অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2026-2027 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা, নিম্নমুখী কর্মসংস্থান, নানামুখী অর্থনৈতিক চাপের মধ্যে যে বাজেট ঘোষণা করা হয়েছে সেখানে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য নানা কর ছাড়ের পাশাপাশি 60টি কৃষিপণ্যের উৎসে কর কমানো হয়েছে। স্থবির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দিচ্ছে সরকার। এজন্য প্রতিষ্ঠা করা হবে মুক্ত বাণিজ্য অঞ্চল। কর্মসংস্থান বাড়াতে গুরুত্ব দেওয়া হচ্ছে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প বা এসএমই খাতকে। বাণিজ্য বিনিয়োগের প্রসারে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় মুক্ত বাণিজ্য অঞ্চল ফ্রি ট্রেড জোন স্থাপনের সুবিধার্থে কাস্টমস আইনে একটি নতুন অধ্যায় সহ কতিপয় বিধান সংযোজনের প্রস্তাব করছি। মুক্ত বাণিজ্য অঞ্চলের অভ্যন্তরে রপ্তানির উদ্দেশ্যে পণ্য শুল্ক কর ব্যতিরেকে আমদানি করে তা সংরক্ষণ, গ্রেডিং, প্যাকিং, উৎপাদন ও প্রক্রিয়াজাত করা সম্ভব হবে। এটা একটা আবার বলি। বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা ও জনস্বাস্থ্যেও। চিকিৎসা যন্ত্রপাতি উৎপাদন শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় 2030 সাল পর্যন্ত অব্যাহত রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। দেশের চিকিৎসা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ মেডিকেল ইকুইপমেন্ট উৎপাদনকারী শিল্পের বিকাশের স্বার্থে এই শিল্পের অতি প্রয়োজনীয় কতিপয় কাঁচামাল আমদানিতে 15% এবং অন্য কিছু কাঁচামাল আমদানিতে 5% আমদানি শুল্ক নির্ধারণ করার এবং এই সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের মেয়াদ আগামী 30 জুন 2030 সাল পর্যন্ত বলবৎ রাখার প্রস্তাব করছি। আইটি খাতেও কর্মসংস্থান বাড়াতে চায় সরকার। এজন্য এ খাতের বিভিন্ন পণ্যের আমদানি শুল্ক অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপি সরকারের নতুন খাত ক্রিয়েটিভ ইকোনমি। কিছু চলচ্চিত্র নির্মাণ সামগ্রীতে শুল্ক কর কমানোর প্রস্তাবও এসেছে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায়। কম্পিউটার, প্রিন্টার, পোর্টেবল অটোমেটিক ডেটা প্রসেসিং মেশিন। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। শিক্ষা খাতের উন্নয়নে প্রস্তাবিত বাজেটে রেকর্ড 1,22,495 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। মিড ডে মিল, তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি শিক্ষার সম্প্রসারণ, ডিজিটাল ক্লাসরুম এবং শিক্ষকদের এআই প্রশিক্ষণ সহ নানা উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, বরাদ্দের কার্যকর বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফরহাদ বিন নূরের রিপোর্ট। শিক্ষা ব্যবস্থায় গতানুগতিক ধারা থেকে বেরিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা সরকারের, যা বাস্তবায়নে 26-27 অর্থ বছরের বাজেটে শিক্ষা খাতে মোট 1,22,495 কোটি টাকার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আমরা শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এমন পরিবেশ করতে চাই যাতে তারা আধুনিক শিক্ষা প্রশিক্ষণ ও সুযোগ সুবিধার মাধ্যমে নিজেদের সর্বোচ্চ সম্ভাবনা বিকশিত করতে পারে। আমরা শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি। তবে এবার শিক্ষায় যা বাজেট হয়েছে তা জিডিপির 1.79% আর মোট বাজেটের 13.06%। গত অর্থবছরের তুলনায় এবছর শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে 36,628 কোটি টাকা। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষায় 46,737 কোটি, মাধ্যমিক ও উচ্চশিক্ষায় 57,301 কোটি এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষায় 18,457 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিড ডে মিল কর্মসূচি, বিনামূল্যের স্কুল ড্রেস, ব্যাগ ও জুতো বিতরণ, শ্রেণীকক্ষ ডিজিটালাইজেশন, মানসিক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষার সম্প্রসারণ, ওয়ান টিচার ওয়ান ট্যাব কর্মসূচি এবং শিক্ষকদের এআই প্রশিক্ষণ সহ একাধিক নতুন উদ্যোগের কথা বলা হয়েছে বাজেটে। পাশাপাশি কারিকুলাম ও মূল্যায়ন ব্যবস্থাও পরিমার্জনের পরিকল্পনা রয়েছে।
এছাড়া নারী শিক্ষার প্রসারে মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণের কথা বলা হয়েছে। একই সঙ্গে ছাত্রী ও শিক্ষিকাদের জন্য উন্নত স্যানিটেশন, হাইজিন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অতীত অভিজ্ঞতা তুলে ধরে সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষা খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কারিকুলাম ও একাডেমিক কাঠামো গড়ে তোলার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে। শিক্ষা খাতকে ঢেলে সাজানো দরকার, শুধুমাত্র অ্যালোকেশন দিলেই হবে না, এটিকে কিভাবে গ্লোবাল ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে শিক্ষাকে যাতে একটা গুণগত শিক্ষার কথা যেটি আমরা বলছি সেটিকে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং তার বাস্তবায়ন করা জরুরি। শিক্ষা খাতের রেকর্ড পরিমাণ বরাদ্দ এবং উচ্চাভিলাষী নানা পরিকল্পনা ঘোষণার মধ্য দিয়ে মানব সম্পদ উন্নয়নে নতুন দিগন্তের সূচনা দেখছেন অনেকে। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। এবারের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ল প্রায় দ্বিগুণ। এই বাজেটে প্রস্তাব করা হয়েছে ৬৯,৪০৯ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থ বছরে এই বরাদ্দ ছিল ৩৫,৪৭৭ কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে খাতভিত্তিক ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা। বাড়াতে হবে প্রান্তিক পর্যায়ের উপকারভোগীদের সংখ্যা। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে গুরুত্ব পেয়েছে স্বাস্থ্য খাত। বাজেট বক্তব্যে বিগত স্বৈরাচারী সরকারের দুর্নীতি ও লুটপাটের চিত্র তুলে ধরেন অর্থমন্ত্রী। টিকাদান কর্মসূচিতে সেই সরকারের অবহেলার দিকটিও টেনে আনেন তিনি। ফেসিবাদী সময়ে স্বাস্থ্য খাতে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, উপকরণ ক্রয়ে যে পরিমাণ ব্যয় হয়েছে তার একটি বড় অংশই দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে ব্যয় ধরা হয়েছে ৬৯,৪০৯ কোটি টাকা, যা গেলবারের চেয়ে প্রায় দ্বিগুণ। অর্থমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই এই বাজেটের মূল লক্ষ্য। সার্জারি সহ বিশেষায়িত চিকিৎসা সেবা জেলা সদর হাসপাতালগুলোতে কেন্দ্রীভূত করা হবে। করোনারি কেয়ার, কিডনি ডায়ালিসিস ইউনিট ইত্যাদির ব্যবস্থা থাকবে। জনবল সংকট দূর করতে নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। দেশের সরকারি হাসপাতালগুলো পাবে আরও ৫,০০০ চিকিৎসক, আর নাগরিকরা পাবেন আধুনিক ই-হেলথ কার্ড। বিশেষজ্ঞরা বলছেন, কেবল বরাদ্দ বাড়ানোই যথেষ্ট নয়। খাতভিত্তিক ব্যয়ের স্বচ্ছতা এবং তা প্রান্তিক পর্যায়ের রোগীদের কিভাবে উপকৃত করবে সেটি নিশ্চিত করা প্রয়োজন। স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যেই পরিমাণ অ্যালোকেশন হয় সেই পরিমাণ টাকা কিন্তু খরচ করতে পারে না। যেই ধরনের ডাক্তার বা যেই ধরনের জনবল আছে সেই সেবাটা আসলে ঠিকমতো পাওয়া যায় না লোকাল এরিয়াতে। এক ধরনের মিডলম্যান কাজ করে, এই যে জনগণকে তাদেরকে অন্য প্রাইভেট ক্লিনিক, প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার সেগুলোতে নিয়ে যায়। এই জায়গাটা থেকে আসলে বেরিয়ে আসতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্য বাজেটের প্রকৃত সাফল্য তখনই আসবে যখন রোগীরা চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিবর্তে দেশীয় চিকিৎসা সেবার ওপর আস্থা রাখবে। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা। ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। লাইসেন্স বাতিলের পর বিপাকে পড়েছেন হাসপাতালটিতে চিকিৎসাধীন রোগীরা। সরকারের এমন সিদ্ধান্তের পরবর্তী পদক্ষেপ হিসেবে আপিলের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত কয়েকদিন ধরেই বেশ আলোচনায় রাজধানীর আদ্দিন হাসপাতাল। বৃহস্পতিবার সকালে হাসপাতাল চত্বরে বাড়ানো হয় পুলিশের নিরাপত্তা। এরপর থেকেই বাড়তে থাকে জল্পনা। ২৭ মে ৬ নবজাতকের আকস্মিক মৃত্যুর পরিপ্রেক্ষিতে গত ৪ জুন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। জবাব সন্তোষজনক না হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত জানান অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। আপনার প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত পত্রের স্মারক নং আদ্দিন হাসপাতাল ৬/৬/৬ তারিখ ৯/৬/২০২৬ খ্রিস্টাব্দ মোতাবেক যে জবাব ও ব্যাখ্যা প্রদান করা হয় তাহা কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক না হওয়ায় দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982 এর 11(2) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল।
সংবাদ সম্মেলনের পর সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে হাসপাতালে আসেন অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আপিলের কথা জানান আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি দ্রুত হাসপাতাল খালি করার কথাও জানান তারা। আমরা গভর্নমেন্টের সিদ্ধান্তকে শ্রদ্ধাশীল, গভর্নমেন্ট যেভাবে বলেছে আমরা সেভাবেই চেষ্টা করব। আপনারা রোগী সরাবেন কখন থেকে? তাহলে আমরা গভর্নমেন্ট যেভাবে বলেছে যে 72 ঘন্টা বা একজন রোগী তো চাইলে আমরা পারবো না, আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব অব্যাহত রাখার। গভর্নমেন্ট আমাদেরকে এই ব্যাপারে অনুমতি দেবেন, এটা আমরা প্রত্যাশা করি। হঠাৎ এমন সিদ্ধান্তে বিপাকে গর্ভবতী নারী সহ সাধারণ রোগীরা। তাদের অভিযোগ, চিকিৎসার পেছনে এরই মধ্যে ব্যয় হয়েছে অনেক অর্থ। আজকে অপারেশন হচ্ছে বেলা 12টায়, এখন আমার রোগী নিয়ে কোথায় যাব? সিজার হয়েছে, আর 2 ঘন্টা পরে আমার রোগীর সিজার করবে। এখন শুনতেছি কার্যক্রম বন্ধ। এখন আমি এই রোগী এখন কোথায় নিয়ে যাব? আমার তো অনেকগুলো টাকা এখানে চলে গেছে, আমার সব অগ্রিম করা লাগছে। এখন যদি ওই হসপিটালে নিই, ওটা টাকা দিব কই টাকা? আমি তো আমার ইনকাম নাই। 60,000 টাকার মতন আমার গেছে গা। ধরেন শরীরপুর জাজিরা তো নাইছি, ওখান যদি আমার যাইতে হয় গা, তাহলে আমি এই মাইয়ার নিয়ে আর জামাই কাছে চট করি, আমি কই টাকা পাই? লাইসেন্স বাতিলের পরবর্তী 30 দিনের মধ্যে আদেশের বিরুদ্ধে আপিল করার আইনি সুযোগ রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের। আল কাসির, স্টার নিউজ, ঢাকা। দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জির দীর্ঘ বৈঠকের পর রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়। তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সঙ্গে একীভূত করে মমতা আবারও নিজের পুরনো দলে ফিরতে পারেন। পরে রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক ব্যানার্জির বৈঠক সেই গুঞ্জনকে আরও উস্কে দেয়। তবে বৃহস্পতিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এসব গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। ভেনুগোপাল জানান, সোনিয়া গান্ধী ও মমতা ব্যানার্জির মধ্যে 4 দশকেরও বেশি সময়ের রাজনৈতিক এবং ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তাদের সাম্প্রতিক বৈঠকে মূলত বিজেপি বিরোধী রাজনীতি এবং জাতীয় ইস্যুতে বিরোধী দলগুলোর সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। How can we answer for these rumors, brother? These are totally rumors. Yesterday, our communication secretary has already stated that these are baseless things. Of course, Mamata Banerjee ji and Abhishek Banerjee ji went and met Honorable Madam and Rahul Gandhi ji. Routine discussion. ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বিমান হামলা এবং বোমাবর্ষণ বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন। পোস্টে ট্রাম্প বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আলোচনা দেশটির সর্বোচ্চ নেতৃত্বের পর্যায়ে পৌঁছেছে এবং তা অনুমোদন পেয়েছে। তিনি লেখেন, এই প্রেক্ষাপটে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আজ রাতের জন্য নির্ধারিত ইরানের ওপর হামলা এবং বোমাবর্ষণ বাতিল করেছি। এর মাত্র কয়েক ঘন্টা আগেই ট্রাম্প আরও হামলার হুমকি দিয়েছিলেন এবং ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ারও ইচ্ছা প্রকাশ করেছিলেন। ট্রাম্প আরও জানান, আলোচনার চূড়ান্ত বিষয়গুলো এবং সমঝোতার মূল পয়েন্টগুলো যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান ও মিশর সহ সংশ্লিষ্ট দেশগুলোর অনুমোদন পেয়েছে। পোস্টে তিনি আরও লিখেন, এই চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত নৌ অবরোধ সম্পূর্ণভাবে বহাল থাকবে। চুক্তি স্বাক্ষরের সময় এবং স্থান শিগগিরই ঘোষণা করা হবে। এই ছিল দেশে প্রবাসে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।